নির্দেশনা অমান্য করে কুষ্টিয়ার 2 নদী থেকে বছরে 200 কোটি টাকার বালু লুট। মহলগুলোতে অবৈধ অস্ত্রধারীদের পাহারা, অজ্ঞাত কারণে নিশ্চুপ প্রশাসন। গ্রুপ তো অনেক, 5 জন বা 10 জন মিলে টেন্ডার করলে, আর বাকি গ্রুপ আমরা বাধা দেওয়ার পরে বন্ধ যখন হয়ে গেল, তাদের মাথায় হাত দেওয়ার মতন আর উল্টা বাধা। যখন যে দল আসে সেই দলের ছত্রছায় বালু মলটা তাদেরই নিয়ন্ত্রণে থাকে। জোয়ারের তোড়ে কয়েক জেলায় বাঁধে ভাঙন, ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর, ফসলি জমি। কাল দুপুরের পর থেকে পানিতে তলাইয়ে গেছে উঠান বাড়ি। আমার ওই বারিন্দে লইয়ে গেছে পানিতে, তারপর মাছ গেছে অনেক পুষ্কুনি। আটকানোর মতো কাজ নেই, নেট চালতেছে, আজ ঠিক আছে পানি সব। ভারী বৃষ্টিতে চট্টগ্রামে ভূমি ধসের শঙ্কা, ঝুঁকি নিয়ে বসবাস বহু পরিবারের। পাহাড় ব্যবস্থাপনা কমিটির সুপারিশ বাস্তবায়নে নেই কোনো উদ্যোগ। নদী ভাঙনে প্রতি বছর দীর্ঘ হচ্ছে ভূমিহীন ও সর্বশান্ত মানুষের সংখ্যা। বর্ষা এলেই বাড়ে নদী তীরবর্তী মানুষের উদ্বেগ, উৎকণ্ঠা। ফসলবাদী যা করা হয় সব জায়গা, 2 বার নদী ভেঙে আবার লাড়সাই নিছি জায়গা। সরকারি পক্ষ থেকে যদি উদান দেয়, একটা স্থায়ীভাবে বাঁধে, তাহলে এলাকার জনগণ বাঁচতে পারবে। পোশাক ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএ নির্বাচনে ভোট গ্রহণ শুরু, চলবে বিকাল 5টা পর্যন্ত। 3 প্যানেলে লড়ছেন 76 প্রার্থী। কোরবানির ঈদ সামনে রেখে ক্রেতার অপেক্ষায় কয়েকটি জেলার খামারিরা। হাটে না তুলে অনলাইনে গরু বিক্রিতে আগ্রহী জামালপুরের অনেকে। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম শিরোপার হাতছানি পিএসজির। 15 বছরের আক্ষেপ খোঁচাতে চায় ইন্টার মিলান। রাতে ফাইনালে মুখোমুখি হবে 2 দল। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। একটি জেলার 2টি নদী থেকে বছরে বালু তোলা হচ্ছে কমপক্ষে 200 কোটি টাকার, আর সরকার রাজস্ব পেয়েছে মাত্র 2.5 কোটি টাকা। পদ্মা আর গড়াই নদী থেকে প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন, কেনা বেচা। বালু মহলগুলোতে থাকে অস্ত্রধারী পাহারা। সহকর্মী আখলাকুস সাফা ও রুহুল আমিন বাবুর অনুসন্ধান, ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। পদ্মা গড়াই নদী বেষ্টিত কুষ্টিয়া জেলা। এই 2 নদীর তীরেই বালুর সাম্রাজ্য। 21টি বালুমহল থেকে তোলা হচ্ছে কোটি কোটি টাকার বালু। এ জেলার বালুর চাহিদা পুরো বিভাগ জুড়ে। নদী থেকে তোলা বালু বিক্রি হয় ঘাটেই, সেখান থেকে চলে যায় বিভিন্ন গন্তব্যে। বালু উত্তোলনের এই মহাযজ্ঞ দেখে কেউ বলবে এগুলো অবৈধ এবং প্রকাশ্যে হচ্ছে না। বালু উত্তোলনে কতটা মানা হচ্ছে নিয়মনীতি? পাশাপাশি 2টো ব্রিজ, মাঝখান থেকে আর নিচ থেকে নিয়মনীতির কোনো তোয়াক্কা না করেই তুলে নেওয়া হচ্ছে বালি। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই শতবর্ষী হার্ডিংস ব্রিজের পিলার আর গাইড ব্যাংক। গত বছরই পরামর্শ ছিল ডাউন স্ট্রিমের বালুমহলগুলোকে স্থানান্তর করতে হবে, তখনও কেউ কথা শোনেনি, আর এবছর দেখারই কেউ নেই। এটা তো একটা নির্দিষ্ট লেভেলে ফাউন্ডেশনটা করা, ওই ফাউন্ডেশনের কাছ থেকে যদি বালিটা ভ্যাকুম তৈরি হয়, মানে গর্ত তৈরি হয়, তখন ওখানে টান পড়ে। টান পড়ার সাথে তো আশেপাশে যে স্ট্রাকচারগুলো আছে সেইগুলো ওরা টান দেয় আর কি। 21টি বালুমহলের মধ্যে বালু তোলার যোগ্য 4টি, তার মধ্যে ইজারা আছে 2টি। নাব্য পরিস্থিতি, পরিবেশ, তাপবিদ্যুৎ কেন্দ্র ও আইনি জটিলতায় বাকি 17টি থেকে বালু তোলা নিষেধ। অথচ 2 নদীর পার ঘেঁষে বালু তোলার এই মহাযজ্ঞ চলছে প্রকাশ্যে। সবাই লাভের আশা করে, একটু ভালো হলে একটু ভালো দাম, সর্বনিম্ন দাম 10 টাকা। মোটা বালিটার দাম বেশি, মোটা বালুটা ধরেন 18-20 এরকম। যাতে সব দাম এখানে যত দূরে হোক এরা সেখান মানে বাধা। পেটের জ্বালায় 2-1 নগ অনেকে চুরি চারটাকে তুলছে, কেউ তুলছে না। ঘাট নিয়ন্ত্রণ নেবে কি, ইজারা দেবে কে? গ্রুপ তো অনেক, 5 জন
বা 10 জন মিলে টেন্ডার করলে আর বাকি গ্রুপ এখানে একটা দলীয় কোন্দল হইতে পারে বা কোন্দলের ক্ষেত্রে সেক্ষেত্রে দায়ভার নেবে কে? বালুমহালের দখল কেন্দ্র করে এমন হামলার ঘটনা ঘটেছে। সশস্ত্র পাহারা থাকে প্রতিদিন, রাতে হয় আরও জোরদার। অবৈধ বালুমহালগুলোতে সবচেয়ে বেশি বালু উত্তোলন হয় রাতের এই সময়টাতে। আমরা তেমনই এক বালুমহালের দিকে যাচ্ছি এখন, যেখানে পরিচয় গোপন করে যাওয়াটা বেশ জরুরি। অবৈধ বালুমহল থেকে এভাবেই বালু বিক্রি হচ্ছে গভীর রাতে, যেখানে সাধারণের প্রবেশ নিষেধ। পরিচয় গোপন করে সেখানে 1 ঘন্টা থাকি আমরা। বালু বোঝাই বেরিয়ে যায় 7টি ট্রাক শুধু একটি স্পট। কারা করছেন এগুলোর নিয়ন্ত্রণ? বালুমহলে পাওয়া যায় না তাদের, তবে কয়েকজনের নাম পাই আমরা। রাজনীতিতে প্রভাবশালী তারা। ক্রেতা সেজে কথা বলি তাদের সাথে। ওই ঘাট পাশে আমাদের পৌর বিএনপির আহ্বায়ক, ওর সাথে একটু যোগাযোগ করেন, ও দেবে না, আমার কথা বলেন, একটু কমাই দেবে না। হ্যাঁ, 18,000ই হয়তো আপনার জন্য একটু কম নেওয়া যাবে, 17.5 পর্যন্ত করা যাবে। পড়ার কি ভালো হবে না, জিলাপি তলা এদিককার জিলাপি তলা ওটা ফিলিং, ওটা মানে খুব একটা ভালো না। এক সাইডে কিছু মোটা বালু আছে, কিন্তু তোলার মতো পরিবেশ নাই, পানি চলে আসছে তো হাতের সাথে থাকা লাগে না। ওরা সব যারা বালি ই করেছে, হ্যাঁ বালির তো হলো মানে দিয়েছে, পয়েন্ট দিয়েছে, ঠিক আছে, ওই পয়েন্টে নিতে হয়, ঠিক আছে। বালুমহলে রাজনৈতিক প্রভাব কিভাবে অস্বীকার করবেন জেলা বিএনপির নেতারা? বর্তমান যারা নেতৃত্ব আছে নিশ্চয় তাদের সাথে তাদের কোনো যোগসূত্র আছে। এখন আপনারা ইনকোয়ারি করে আসছেন, একটা জায়গায় কোনো প্রমাণ পাবেন না এই বালি ব্যবসার সাথে আমি জড়াই আছি। আমরা অনেক কিছু অনুভব করি, কিন্তু এটা তো বলাটা যারা এই যে কথাগুলো বলছে, সারা কুষ্টিয়ার মানুষ জানে যে তারা এটা শুরু করেছিল। আমরা বাধা দেওয়ার পরে বন্ধ যখন হয়ে গেল, তাদের ওই মাথায় হাত দেওয়ার মতো না উল্টা বাধা। এসব বালুমহল আগাগোড়াই প্রভাবশালীদের নিয়ন্ত্রণে। অদৃশ্য ভয় দেখিয়ে আড়ালেই থেকে যায় তারা। নদীর বালু যেন সোনার খনি। স্থানীয়রা এই 21টি বালুমহলকে বলেন এলডোরাডো। এখানকার বালু মানে আপনার সোনা। তাহলে এই সোনাটাকে কিভাবে অপব্যবহার হয়, যখন যে দল আসে সেই দলের ছত্রছায় বালুমহলটা তাদেরই নিয়ন্ত্রণে থাকে। এই একটি ঘাট থেকে 3 ধরনের বালুতে প্রতিদিন লেনদেন কমপক্ষে 5.5 লাখ টাকা। শুষ্ক মৌসুম তো আছেই, বালু তোলা হয় এমনকি ভরা বর্ষায়ও। 21টি ঘাট থেকে বছরে গড়ে লেনদেন 200 কোটি টাকা। আর গেল বছর সরকার পেয়েছে মাত্র 2,83,70,000 টাকা। এত ফারাকের কি কারণ জানতে চাই জেলার রাজস্ব শাখায়। সরকার কি পরিমাণ বঞ্চিত হচ্ছে? সরকারের বঞ্চিত হওয়ার শেষ নাই। যে বাল্কহেডগুলোতে লোড আনলোড করে, ধরেন পুলিশ 3-4 জন সাথে থাকে, আর ওখানকার অবস্থা তো ভয়ঙ্কর অবস্থা। পদ্মার উপর থেকে নিচে নামতে গিয়ে কারোর গোসল হয়ে যায়। তবে ফায়ারিং হবে এই প্রস্তুতি নিয়ে যেতে হয়, কারণ ফায়ারিংয়ের এক্সপিরিয়েন্স আছে এখানে। সাংবাদিকদেরকে এই নৌকা থেকে ডুবিয়ে দিচ্ছিল। ইজারা দেয়নি জেলা প্রশাসন, তারপরও কি করে হচ্ছে প্রকাশ্যে এই চুরি? যদি কেউ চুরি করে সেটা তো চুরি। প্রকাশ্য দিবালোকে এই চুরিটাকে আমরা চুরি কিভাবে বলি? তাহলে তাহলে এটাকে কি বলতে পারি আমরা? বিষয়টা হলো এমন যে আমরা থেকে করাচ্ছি বা আমাদের পক্ষ থেকে এটাকে এনকারেজ করা হচ্ছে, বিষয়টি তো এরকম না। প্রভাবশালীদের ভয়ে অভিযোগ করেন না কেউই। এ ধরনের ঘটনায় মামলাও নেই। অজ্ঞাত কারণে নিশ্চুপ থাকে প্রশাসন। কুষ্টিয়া একবার ডিসি প্রবেশ করলে সে আর সহজে বদলি হতে চায় না, চেষ্টা করে যে আর কিছু থাকে। কেন, কি কারণে থাকবে? উৎকোচ ঘুষ যাই বলেন, এর কোনো প্রমাণ আছে বলেন? এর কোনো প্রমাণ পাবেন না খুঁজে আপনি। কিন্তু আমরা যত জানি লেনদেন হয়। অবৈধ বালু উত্তোলনে একদিকে হুমকির মুখে পরিবেশ প্রকৃতি, অন্যদিকে মোটা অঙ্কের রাজস্ব ক্ষতি। এছাড়া বালু বোঝাই ডাম্প ট্রাকে সড়কে বেড়েছে মৃত্যুর মিছিল। আখলাকুস সাফা, যমুনা নিউজ, কুষ্টিয়া। জোয়ারের তোড়ে বাঁধ ভেঙেছে কয়েক জেলায়, ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। প্লাবিত নিম্নাঞ্চল, ক্ষতিগ্রস্ত বাড়িঘর, ফসলের জমি আর রাস্তাঘাট। নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ার পর উপকূলের বিভিন্ন জেলাতে বেরিয়ে এসেছে ক্ষয়ক্ষতি আর বিপাকে স্থানীয়রা। কেটে গেছে নিম্নচাপের প্রভাব, তার সাথে উপকূলে বেরিয়ে এসেছে ক্ষয়ক্ষতি। এই যেমন পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউনিয়নের ঘুষরাকাঠি গ্রাম। পানিবন্দী বেশ কয়েকটি পরিবার, চুলা জ্বলেনি 2 দিন, দুর্বিষহ জীবন। কাল দুপুরের পর থেকে পানিতে তলাইয়ে গেছে, উঠান বাড়ি ঘরও তলাইয়ে গেছে। আমার থাকতে বড় কষ্ট হইতে আছে। আমার কারেন্ট নাই,
এরপর আবার পাক কাটতারি নিয়ে ছোটা ভাড়া সব তলাই গেছে, আমরা অনেক কষ্টে আছি। বাউফলের ধুলিয়া ইউনিয়নের আরও বেশ কিছু নিচু এলাকা এখনও পানিবন্দী। জোয়ারের পানিতে ভেসে গেছে পুকুরের মাছ, ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত কালভার্ট, সড়ক, গাছপালা। আমরা গরু টরু নিয়ে গেছি সাইকেলের সেন্টারে, ওখানে ছিলাম, ওখান থেকে নাইতে 10টা বাজে চলে আসছি। পুকুরের মাছ টাছ নাই, অনেকের ঘর দুয়ার, আমারই তো আমি রোজ সাইকেল কাটতেই করছে, ঘরেরই দেখতে পড়ছে। রাস্তা সাইডে ভাঙ্গা দিয়েছে, আমার ওই বারিন্দে লই গেছে পানিতে, এবার মাছ গেছে অনেক পুষ্কুনির। বরগুনার মানিকখালী ও উত্তর ডালভাঙা এলাকায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। জোয়ারের সময় অবিরাম ঢুকছে পানি, বিপাকে কয়েকশো পরিবার। ক্ষতিগ্রস্ত ভোলায় মেঘনাপাড়ের জনপদ। প্রশাসনের তথ্য মতে ঝড়ো বাতাসে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি, ভেসে গেছে 2 শতাধিক গরু, মহিষসহ গবাদি পশু। আংশিক ক্ষতি হয়েছে 5,000-এর বেশি কাঁচাপাকা বাড়িঘরের। হালচর, চর পাতিলা, চর কুকুরি মুকটি, চর ফেশন উপজেলার এই 3টি জায়গা এবং মনপুরা এবং তার ইউনিয়ন চরকলাতলি এবং অন্যান্য উপজেলার বিভিন্ন চরাঞ্চল মারাত্মকভাবে প্লাবিত হয়েছে। তাৎক্ষণিকভাবে ত্রাণের চাল আমরা সকল পরিবারের কাছে পৌঁছে দিচ্ছি, শুকনো খাবার পৌঁছে দিচ্ছি। নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও হাতিয়াতে বাঁধের ক্ষতি হয়েছে। কক্সবাজারে ক্ষতিগ্রস্ত হয়েছে মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন অংশ। এছাড়া উপকূলের আরও কিছু এলাকাতেও ক্ষয়ক্ষতির তথ্য মিলেছে। অতিবৃষ্টিতে বেড়েছে বিভিন্ন নদ নদীর পানি, রয়েছে বন্যার পূর্বাভাস। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। চট্টগ্রামে টানা ভারী বৃষ্টিপাত হওয়ায় পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ জেনেও দীর্ঘদিন ধরে পাহাড়ের পাদদেশে বসবাস করছে অসংখ্য পরিবার। এমন অবস্থায় তাদের সরিয়ে নিতে মাইকিং করলেও আশ্রয় কেন্দ্রে যায়নি কেউই। গত 1.5 দশকে পাহাড় ধসে 3 শতাধিকের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। তাই অবৈধভাবে বসবাস করা পরিবারগুলো একটি স্থায়ী সমাধান চান। অবৈধভাবে পানি ও বিদ্যুতের সংযোগ নিয়ে চট্টগ্রাম নগরীর বাটালি হিল পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে অবৈধ বসতি। ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে শতাধিক পরিবার। নগরীর আকবর্ষা, বায়েজিদ এলাকার দৃশ্যও একই। গত কয়েকদিন ধরে চট্টগ্রামে টানা ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের শঙ্কা দেখা দেয়ায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের আশ্রয় কেন্দ্রে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। বৃষ্টিপাত যখন থেকে প্রবাস পেয়েছি আমরা তখন থেকে মাইকিং করছি এবং তাদেরকে ডোর টু ডোর আমরা তাদেরকে কাউন্সেলিং করতেছি যাতে তারা আমাদের একটা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওখানে যদি তারা শিফট হয়ে যায়। পাহাড়ের পাদদেশে বসবাসরতদের বেশিরভাগ নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। মৃত্যু ঝুঁকি আছে জেনেও কম ভাড়ায় এখানে থাকেন। এখানে ঝুঁকিপূর্ণ তো মোটামুটি আছে, নাই বলতে এটা অস্বীকার করা যাবে না, আছে, ব্যাগে সেফটিতে থাকে। এখানে এখনো কোনো মানুষজন মারা যায় নাই, এরকম কোনো দুর্ঘটনা ঘটে নাই। ঘটলে অন্যদিকে করছে। আমার বাপ মরলো, মা মরলো, আমরা মরবার মতে আমরা তো কোনোদিন শুনি নেই বাটালে বার একটা পার করে একটা পিঁপড়া মারা যাচ্ছে। নিজে নিরাপত্তা নিজে থাকতেছে, বৃষ্টি হইলে সবাই ওরা সেভ হয়ে যায়। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই চলে উচ্ছেদ কিংবা সরিয়ে নেয়ার তোড়জোড়। স্থায়ী পুনর্বাসন ছাড়া সরতে নারাজ এসব মানুষ। এখানে তো মনে করেন কেউ বড় উদ্যোগ নেয় না, যা ছোটোখাটো উদ্যোগ নেয় সেটা স্কুলের মধ্যে রাখে। ওরা 2 দিন, 1 সপ্তাহ বা 1 মাস এরকম রাখে। বর্ষাকাল আসে, প্রত্যেকটা বছর সরায় দেয়, আমাদেরকে যাইবার কোনো স্থান নাই। যদি কোনো ভালো একটা স্থান থাকতো তাহলে আমরা এখান থেকে সতর্কবাণী অন্য জায়গায় চলে যেতাম। এখানে আমরা 40 বছর আছি, এখানে কিচ্ছু নেই, একজন মানুষও ক্ষতিও নেই। পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভা থেকে এখন পর্যন্ত 30টির বেশি সুপারিশ করা হলেও তার বাস্তবায়ন নেই। তাদেরকে আমরা শিফট করার জন্য আসলে পরিকল্পনার মধ্যে আছি যে অবৈধ জায়গায় পাহাড়ের ইয়েতে কেউ থাকবে না। তো এটা তো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেজন্য হয়তো এটা বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। চট্টগ্রামে পাহাড়ের পাদদেশে বাস করে অন্তত 8 শতাধিক পরিবার। গত 15 বছরে পাহাড় ধসে মৃত্যু হয়েছে প্রায় 350 জনের। মামুন নুরশি তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। স্বাধীনতার 54 বছর পরেও ভাগ্যের উন্নয়ন হয়নি দেশের নদী পারে মানুষের, যেখানে নিয়মিত জলবায়ু পরিবর্তনের ফলে প্রতি বর্ষায় নদী ভাঙনের কবলে পড়েন নদী পারে মানুষ। ভূমিহীন হবার পাশাপাশি নদীর করাল গ্রাসে আর্থিক ক্ষতির মুখোমুখিও হন তারা। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার নদী গ্রাসের শিকার মানুষের নিঃস্ব হওয়ার কথা জানাবেন ফারহানা ন্যান্সি। ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। ধান পাট যা জাগত জিনিসপাতি সম্পূর্ণ ক্ষতি হয়।
নাজিব মণ্ডলের আঁকড়ে ধরা সম্বল ভিটেমাটি আর তার কষ্টের ফসল সবই গ্রাস করে নিয়েছে এই সর্বনাশী নদী। সব হারিয়ে নিঃস্ব 70 নাজিব কার কাছে চাইবেন প্রতিকার? তার ঝুলি ভরা শুধুই হাহাকার আর হারানোর কথামালা। ফসলবাদী যা করা হয় সব জায়গা একই গল্পের এমন চরিত্র নদীপাড়ের আরও বহুজন, যেমন কেয়াফুল, বয়স 73। স্বামী মারা যাওয়ার পর সন্তানরাও নিজেদের প্রয়োজনে দূর দূরান্তে, তাই প্রতি বছর জলবায়ু পরিবর্তনের সাথে কেয়াফুলের সংগ্রামটা একারই। 2 বার নদী ভেঙে আবার লাশ চাই নিছি জায়গায়, যে কি করবো, কোথায় যাবো, কি কামিরে নাই। এখানের মানুষের ওরাই আসছিল, ওরাই যখন নিয়ে গেল তখন মিরাইলাম। এই দুর্যোগে স্থানীয়রা কিছুটা আশার আলো পেয়েছেন উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশের সুফল প্রকল্প থেকে, যারা দিচ্ছে আগাম দুর্যোগের বার্তা। এছাড়া দুর্যোগের আগে গবাদি পশুর রক্ষণাবেক্ষণ, ফসল রক্ষা, মালামাল সরানো ও মৎস্য রক্ষার জন্য আর্থিক সহায়তা মিলেছে এই সুফল প্রকল্প থেকে। দুর্যোগের পূর্বাভাসের প্রেক্ষিতে গবাদি পশুর খাবার সংরক্ষণ করা, মাছ চাষি ভাইয়েরা আছে তাদের কাছে আমরা আপনার পুকুরের পাড়গুলো ঘেরাও করছি। এখনই যদি আমরা বীজ বহন করি তাহলে পানি এসে তো নষ্ট হয়ে যাবে। আমরা কিন্তু ওটা জানার পরে আমাদের এই ক্ষতিটা আর হয় না। এগুলো আগাম বার্তা পাইলে বড়, তাহলে আমরা হয়তো তাড়াতাড়ি করে ওই ধানটা আমরা কাটে বাড়িতে তুলে ফেলি। সরকারের সাথে দুর্যোগ মোকাবেলার জন্য এ ধরনের প্রকল্প নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতি কমাতে সাহায্য করবে বলে মনে করে কেয়ার বাংলাদেশ। কোন মানুষগুলো সত্যিকার অর্থে এই সামনের আসন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত হবে তাদের জন্য একটা অ্যাডভান্স ক্যাশ দেওয়া হয়েছে, যাতে ওই টাকাটাকে দিয়ে তারা তাদের যে সম্পদ, তাদের যে জানমাল, তার যে ক্ষয়ক্ষতি রোধের যে প্রশিক্ষণ তারা পেয়েছে সেটাকে তারা কাজে লাগাতে পারে। যে পরিমাণ জনগোষ্ঠীর জন্য এটা করা দরকার তা সবার জন্য আসলে করা যায় না। কাজে এইটাকে রাষ্ট্রীয় পর্যায়ে থেকে একটা উদ্যোগের অনেক বেশি প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। নদী গর্ভে সব হারানো মানুষের চেয়ে থাকা শুধু স্থায়ী বাঁধ নির্মাণের দিকে। বর্ষার সিজন আইতাছে, এখন কত পানি হবে নাকি সরকারি পক্ষ থেকে যদি উদান দেয়, একটা স্থায়ীভাবে বাঁধ দেয়, তাহলে এলাকার জনগণ বাঁচতে পারবে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে এই জায়গাটিকেও নদী গ্রাস করে নেবে। বছর বছর নদী ভাঙনের এমন ভিটে মাটি, ফসল হারানো মানুষগুলোর সাথে নিয়মিত বসবাস। আগাম বার্তা কিংবা আর্থিক সহায়তা তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কমালেও এখানে একটি স্থায়ী বাঁধের জোর দাবি তাদের। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, মাদারগঞ্জ, জামালপুর। নেই জেলার শহরের সাথে সড়ক পথের যোগাযোগ, নদীর সাথেই জীবন জীবিকা ও যোগাযোগ। বর্ষায় সেই নদী মূর্তিমান আতঙ্কের রূপ নেয়। বিলীন হচ্ছে শত শত একর জমি সহ নানা স্থাপনা। মানচিত্র থেকে হারানোর শঙ্কায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাবাসী। পানি উন্নয়ন বোর্ডের দাবি, ভাঙন মোকাবেলায় একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নদী ঘেরা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা, চারপাশে তেঁতুলিয়া, কালাবদর, মাসকাটা ও মেঘনা। যুগের পর যুগ ধরেই এখানে চলছে ভাঙন। বিলীন হয়েছে বহু বসতভিটা, হাটবাজার, মসজিদ, মাদ্রাসা সহ নানা স্থাপনা। 50 বছর আগে আমাদের এই মেহেন্দিগঞ্জের 3টা ইউনিয়নই একটা ভূখণ্ড ছিল। সেই ভূখণ্ডটা এখন সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। অনেক স্কুল ছিল, আমিরগঞ্জ হাই স্কুল ছিল, প্রাইমারি ছিল, চরমেটিয়া ছিল, মানে একাধিক। আমাদের জন্মের পর থেকে যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো আমরা দেখেছি তার কিছুই নেই। 20,000 মতো পরিবার নদীতে বিলীন হয়ে গেছে, বিভিন্ন স্থানে রাস্তার উপরে বসবাস করতেছে। বর্ষা মৌসুমে ভাঙনের মাত্রা বেড়ে যায় আরও। উপজেলার 16টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে সাদেকপুর, চর গোপালপুর, শ্রীপুর, জাঙ্গালিয়া ও আলিমাবাদ। ভিটেমাটি রক্ষার দাবিতে নানা কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। এই এলাকার মানুষের একটাই চাওয়া ছিল নদী ভাঙন রক্ষা। এই বিদ্যালয়টি নদী গর্ভে বিলীন হলে অত্র অঞ্চলে শিক্ষার্থীরা আর লেখাপড়ার সুযোগ পাবে না। নদী ভাঙনে এই বাজারটা বিলীন হয়ে যায়,
তাহলে এতটা অঞ্চলে মানুষের ব্যবসা বাণিজ্য খুব কষ্ট। সরকারের কাছে অথবা পানি সম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ডের কাছে একটাই দাবি জানাই, আমাদের এই নদী ভাঙ্গন প্রতিরোধ করে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বলছে পুরো মেহেন্দিগঞ্জের ভাঙন ঠেকাতে প্রয়োজন কয়েক হাজার কোটি টাকা। 11.5 কিলোমিটার নদীর তীর সংরক্ষণে প্রায় 800 কোটি টাকার দুটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সাদিকপুর ইউনিয়নের অপোজিটে চর পড়েছে, সেখানে আমরা বিআইডব্লিউটির মাধ্যমে সেখানে যেন ড্রেজিংয়ের মাধ্যমে সেই চরটাকে অপসারণ করলে হয়তো নদীর ভাঙনের তীব্রতা একটু কমে যাবে। আসলে ভাঙনের ব্যাপ্তি প্রচুর অর্থের প্রয়োজন, সংস্থান প্রয়োজন। বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। যদি পর্যাপ্ত বরাদ্দ এবং এই যেখানে অধিক ঝুঁকিপূর্ণ যে স্থাপনাগুলো নদীর নিকটে, সেই জায়গাগুলোকে আমরা প্রথমে অগ্রাধিকার ভিত্তিতে আমরা অতি দ্রুতই কিছু কাজ বাস্তবায়ন করব। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যে কোনো মূল্যে ঢাকা নারিতা রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু রাখার আহ্বান জানিয়েছেন জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। টোকিও দূতাবাসে প্রবাসীদের সাথে এক মতবিনিময় সভায় তাদের সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপান থেকে সহকর্মী আহমেদ নাইমের পাঠানো তথ্য চিত্র থাকছে বিস্তারিত। জাপানের টোকিও দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় প্রবাসী বাংলাদেশিরা ঢাকা নারিতা রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর দাবি জানান। জাতীয় পতাকাবাহী যে বিমান, এটি আসলে শুধু একটি এয়ারলাইন্স নয়, এটি জাপানিদের কাছে একটি দেশের উন্নতির একটি সূচক এবং একটি প্রতীক। ঢাকা রোড যাতে বিমান চালু থাকে, কোনো অবস্থাতেই যাতে বন্ধ না হয়, এটা আমরা দাবি জানাচ্ছি। দীর্ঘ 17 বছর বন্ধ ছিল ঢাকা নারিতা রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চলাচল। নানা চড়াই উতরাই পেরিয়ে 2023 সালের সেপ্টেম্বর মাসে পুনরায় চালু হয় সেটি, কিন্তু আবারও বাধে বিপত্তি। ফ্লাইট স্বল্পতা ও ঢাকা নারিতা রুটে লোকসান দেখিয়ে আগামী জুলাই থেকে আবারও সাময়িকভাবে ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় বাংলাদেশ বিমান। এতে চরম বিপাকে পড়েছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। মূলত দুর্নীতি, টিকিট সিন্ডিকেট সহ প্রশাসনিক অব্যবস্থাপনাকেই দুষছেন ভুক্তভোগীরা। প্রবাসী বাংলাদেশি যারা, তারা তাদের সবার প্রথম স্বপ্নটাই আমি বলবো যে খুব কম সময়ে ট্রানজিট ছাড়া যেন আমরা বাংলাদেশে পৌঁছাতে পারি। আমাদের মাননীয় উপদেষ্টা জাপান সফরে আমাদের প্রত্যাশা একটাই যে বাংলাদেশের যে জাপান বিমান আমাদের চালু রাখতে হবে, এই রুটটা চালু রাখতে হবে যেভাবেই হোক, কারণ আমরা বাংলাদেশে অনেক রেমিটেন্স পাঠাই জাপান থেকে। সভায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যে কোনো মূল্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট সচল রাখার আহ্বান জানান প্রবাসী বাংলাদেশিরা। ডাইরেক্ট ফ্লাইট বাংলাদেশে 6 থেকে 6.5 ঘন্টার ভিতরে যাওয়া যায়। বিভিন্ন এন্টারপ্রেনার কোম্পানিগুলি বড় বড় প্রজেক্ট নিয়ে বাংলাদেশে যাচ্ছে এবং বাংলাদেশের জন্য আগ্রহ দেখাচ্ছে। এই মুহূর্তে বিমান বন্ধ হওয়াটা আমি সমীচীন মনে করি না। প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকার আশ্বাস দেন অন্তর্বর্তী সরকার প্রধানও। বর্তমানে জাপানে বাস করছে প্রায় 40,000 প্রবাসী বাংলাদেশি। যেখানে আমরা রেমিটেন্স চাচ্ছি, আপনারা আমাদের রেমিটেন্স পাঠাচ্ছেন, আমরা সবাই রেমিটেন্স পাই, আপনারা দেশ বাঁচিয়ে রেখেছেন। তাসরিয়ান সোফান, যমুনা নিউজ। তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমই এর পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল এবং চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেল বে ভিউ কেন্দ্রে সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। সংগঠনটির 35টি পরিচালক পদে নির্বাচন কেন্দ্রিক 3 জোট, ফোরাম, সম্মিলিত পরিষদ ও ঐক্য পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে ভোটে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ফোরাম ও সম্মিলিত পরিষদের মধ্যে, কারণ এই দুই প্যানেলই ঢাকা ও চট্টগ্রামের সব পদে প্রার্থী দিয়েছে। এবারে ভোটার হয়েছেন 1864 জন, এর মধ্যে ঢাকায় 1561 এবং চট্টগ্রামে 303 জন ভোটার। এবারে ঢাকা থেকে এই নির্বাচনে অংশ নিয়েছেন যমুনা গ্রুপের পরিচালক সুমাইয়া ইসলাম রোজালিন। শুধু সচল কারখানার উদ্যোক্তারা ভোটার হওয়ার সুযোগ পেয়েছেন এবারে নির্বাচনে। আমরা একটা স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচন কামনা করছি, যাতে আমরা একটা অথেন্টিক রেজাল্ট পেতে পারি। পূর্বের নির্বাচনের মধ্যে এই নির্বাচন নয়, সো আমরা মনে করি নির্বাচন অত্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে হবে এবং কোনো প্রভাব ছাড়া, কোনো চাপ ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি।
বিজিএমইএ নির্বাচনের খবর জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। ঢাকা এবং চট্টগ্রামে দুই জায়গাতেই যাব খবর জানবো, কিন্তু প্রথমে রাজধানীর রেডিসন ব্লু থেকে আমার সহকর্মী আলমগীর হোসেন আমার সঙ্গে যোগ দিয়েছেন। আলমগীর, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনি তো সেখানে আছেন, খোঁজ খবর রাখছেন, একটু আমাদের জানাবেন ভোট গ্রহণ কি শুরু হয়েছে এবং কয়টা নাগাদ পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ, একটু জানাবেন আমাদের। ছোয়া খন্দকার, ঠিক সময়সূচি অনুযায়ী সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এটি কোনো ধরনের বিরতি ছাড়াই বিকেল 5টা পর্যন্ত চলবে। আপনি জানেন যে 35টি পরিচালক পদের বিপরীতে মোট 76 জন প্রার্থী এবারের প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করছে 3টি প্যানেল থেকে। এর মধ্যে ফোরাম এবং সম্মিলিত পরিষদ থেকে পূর্ণাঙ্গ প্যানেল দেওয়া হয়েছে 70 জন, আর বাকি 6 জন ঐক্য পরিষদের প্যানেল থেকে নির্বাচন করছেন এবারের ভোটে। এখন ভোট শুরু হয়েছে, তবে সকালের দিকে ভোটারের উপস্থিতি তুলনামূলক কম এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো, এবং যারা এখানে দায়িত্বে রয়েছেন তারা শান্তিপূর্ণভাবে যেন ভোট হয় সেটি তারা নিশ্চিত করবেন। এবারের ভোটে আসলে এই ঢাকা কেন্দ্রে আমি যেখানে আছি এখানে 1561 জন ভোট দিবেন। তো সকালের দিকে কিছুটা কম থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে এই ভোটারের উপস্থিতি হয়তো বাড়বে। আমি ভোট শুরুতেই 2 জন প্রার্থীর সাথে কথা বলেছিলাম ফোরামের, তারা বলছেন যে হয়তো শান্তিপূর্ণভাবেই ভোট হবে আজকের দিনে এবং সেই ভোটে তারা সেই নির্বাচনে তারা জয়ী হবেন বলে আশাবাদী। এবং ফোরামের পক্ষ থেকে বলা হয়েছে তারা যদি নির্বাচিত হয় পূর্ণ প্যানেলে তারা কমিটি গঠন করতে পারেন, তাহলে এই টেকসই পোশাক শিল্প গড়ে তুলতে সব ধরনের উদ্যোগ নেবেন এবং পোশাক শিল্প সম্প্রসারণের যেসব প্রতিবন্ধকতাগুলো রয়েছেন সেগুলো তারা দূর করবেন। এবং আপনি জানেন যে এই বিজিএমইএকে গেল 1.5 দশক ধরে আসলে রাজনৈতিকভাবেই অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে। কারা নেতা হবেন সেটি আসলে অনেকেই রাজনৈতিক শীর্ষ পর্যায় থেকে নির্ধারণ করে দেওয়া হতো। এবার কিন্তু সেই পরিস্থিতি নেই। এবার যারা প্রকৃত ব্যবসায়ী কিংবা যাদের কারখানা আছে তারাই আসলে এবার ভোটার হয়েছেন। তার মানে এবার আসলে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব মুক্ত হবে না। এবং ফোরামের নেতারাও বলেছেন তারা নির্বাচিত হলে বিজিএমইএকে রাজনৈতিক মুক্ত করবেন এবং এই বিজিএমইএ যেন পোশাক শিল্প উদ্যোক্তাদের কল্যাণে কাজ করে সেটি তারা নিশ্চিত করবেন। জি আলমগীর, আমরা দেখছিলাম ভোট গ্রহণ সুষ্ঠুভাবে চলছিল। চট্টগ্রামে যেতে চাই, চট্টগ্রামের রেডিসন ব্লু থেকে আমাকে আমার সহকর্মী জানাবেন বিস্তারিত। সহকর্মী মামুনুর রশিদ অভি আমার সঙ্গে যোগ দিয়েছেন। অভি, আমরা তো রাজধানী খবরাখবর জানছিলাম, একটু জানাবেন চট্টগ্রামের কি অবস্থা এবং সেখানে কি ভোট গ্রহণ শুরু হয়েছে কিনা এবং ভোটার উপস্থিতি কেমন দেখছেন, একটু জানাবেন। আচ্ছা, ভোটার উপস্থিতি কিন্তু এখনো কম দেখা যাচ্ছে এবং ভোট গ্রহণ করার জন্য যে সমস্ত আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করা দরকার সবকিছুই কিন্তু এরই মধ্যে সকল কাজ সম্পূর্ণ হয়েছে এবং ভোটাররা আসলে কিছুক্ষণের মধ্যেই বাকি যারা রয়েছেন তারা আসবেন। এবং আমরা এই মুহূর্তে কথা বলতে চাই চট্টগ্রাম ফোরাম প্যানেলের চট্টগ্রাম লিডার সেলিম রহমানের সাথে। একটু জানাবেন আপনাদের এখন পর্যন্ত কি ধরনের সাড়া পেয়েছেন সবকিছু মিলিয়ে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জাস্ট আপনাকে একটু অ্যাড করবো যে আপনি যে বলেন সাড়া পাননি, আমাদের কিন্তু ভোটটা কিন্তু শুরু হয় 10টা থেকে ইউজুয়ালি, এইবার 8টা থেকে করেছে বিকজ অনেকে আজকে জানেন যে আজকে লাস্ট হজ ফ্লাইট আছে, আজকে অনেকে কিন্তু তাড়াতাড়ি ভোটটা দিয়ে আবার দুপুরে হবে, ওই কারণে হয়েছে। সো ইউজুয়ালি আপনি 10টার পর থেকে এই ইয়েটা পাবেন। সারা কেমন পেয়েছি আপনারা জানেন, আমাদের ফোরাম আমাদের ফুল ক্যাম্পেইনটা চালিয়েছি স্বচ্ছতা এবং জবাবদিহিতার উপর, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির উপরে। ওখানে কিন্তু বেশ সাড়া পেয়েছি আমরা সবসময় বলেছি যে আমাদের ভয়েস দরকার পলিসি এবং পলিসি মেকারদের মধ্যে। সো প্রিটি গুড রেসপন্স পেয়েছি এবং ইনশাল্লাহ ইফ গড উইলিং আজকে দিনের শেষে আপনারা ওই রেজাল্টটা পাবেন। এবং আপনারা বিভিন্ন ধরনের সাড়া দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের ইশতেহার তাদেরকে বলছেন যে পোশাক খাতকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের কাজ করবেন, সেই বিষয়গুলো আসলে কেমন বলেছেন বা তাদের পক্ষ থেকে কি ধরনের সাড়া মিলেছে? আমরা এখানে এটা নট ন্যাশনাল ইলেকশন, এটা কিন্তু ট্রেড ইলেকশন। তো প্রত্যেকটা ভোটার কিন্তু অনেক ইনফরমেশন রাখে প্রবলেম নিয়ে এটসেট্রা। তো যে সমস্যাগুলোর কথা বলি দে ক্যান রিলেট টু ইট। আপনি আমাদের, এবং আমি শর্টকাটে বলে দিই, ইন আ নাটশেল আমাদের 2 ধরনের সমস্যা আছে, একটা হলো ইন্টারনাল ডোমেস্টিক, একটা আছে ইন্টারন্যাশনালি। তো যে কথাগুলাই বলি না কেন, আপনি গ্যাস থেকে শুরু করে কমপ্লায়েন্স থেকে শুরু করে, সো
ওরা খুবই রিলেট করতে পারে। সো উই আর গুড উইথ দ্যাট। ধন্যবাদ। এবং যেটি বলছিলেন তারা আসলে নির্বাচনের আগে ভোটারদেরকে বিভিন্ন ধরনের ইশতেহার তারা ঘোষণা করেছিলেন এবং পোশাক খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যত ধরনের কাজ দরকার সব কাজগুলো তারা আসলে জয়ী হওয়ার পরে করবেন এবং জয়ের ব্যাপারে তারা আসলে বলা যায় একেবারেই আশাবাদী এবং 10টার পর যেটি বলছিলেন 10টার পর আসলে ভোটাররা উপস্থিত অনেক বেশি পরিমাণে আসবে এবং এরপরেই মূলত ভোটাররা তাদের ভোট দিতে পারবেন। জি অভি, আমরাও শুনছিলাম এবং ভোটের পরবর্তী খবর অবশ্যই জেনে নেব। ধন্যবাদ। খাতা কলমে কমছে মূল্যস্ফীতি, কিন্তু স্বস্তি কি মিলছে? বিপুল সংখ্যক মানুষের উত্তর না, সুফল মিলছে না। বাড়ছে না মজুরি, কর্মসংস্থানেও নেই সুখবর। অভ্যন্তরীণ আয়ও ছন্দপতন, উন্নয়ন কাজ বাস্তবায়নে নেই চাঞ্চল্য। আছে ঋণ পরিশোধের চাপও। বলা যায় অর্থনীতিতে এখন ওলটপালট অবস্থা। পরিবর্তিত সময় এসেছে বাজেট চাপের এই সময়ে স্বস্তির কি বার্তা দেবেন অর্থ উপদেষ্টা? রিমন রহমানের রিপোর্ট। পাইকারি বাজার, একটু কম টাকায় পাওয়া যায় পণ্য, তাই অনেকেরই এখন ভরসা কারওয়ান বাজার। আয়ের কাছে প্রতিনিয়তই হার মানছে পণ্যের দাম, মূল্যস্ফীতি এখনও নিয়ন্ত্রণহীন। সরকারি হিসাবে সূচক কিছুটা নিম্নমুখী হলেও স্বস্তি কি মিলছে? দ্রব্যগুলোর দাম বাড়ছে, আগে যেটা খেতাম সেটা বাড়তেছে না, এখন আমার কিছুতে আমরা ছাড় দিতে হচ্ছে। পণ্যের প্রকৃত যে দাম তার চেয়ে বেশি দামে কেনার অর্থই মূল্যস্ফীতি। সাধারণ মানুষের জন্য বাজেটে কি বার্তা দেবেন অর্থ উপদেষ্টা? ফুডটা কিছু কমছে, নন ফুডটা খুব একেবারে যে কমছে তা না, কারণ নন ফুডের ব্যাপারে তো যাত্রা মানে কি আবার যাতায়াত ভাড়া, বাড়ি ভাড়া এগুলো তো কেউ কমাতে পারবে না, তাই না? বেসিক জিনিসগুলো ইলেকট্রিসিটিতে কমে যাচ্ছে। এই যে বয়স্ক ভাতা আছে, তারপর অন্ধদের জন্য ভাতা আছে যেটা সামাজিক নিরাপত্তা, তারপরে আমাদের যে OMS এর অধীনে দেওয়া 1 কোটি দেওয়ার কথা, সেখানে 1 কোটির মধ্যে হয়তো 20 লক্ষ ওভারই। ভিন্ন এক প্রেক্ষাপটে এসেছে বাজেট। সম্ভাব্য আকার 7,90,000 কোটি টাকা, ঘাটতি ধরা হচ্ছে 2 লাখ কোটি টাকার বেশি, যা জিডিপির 5% কিছুটা কম। উন্নয়ন ব্যয় অর্থাৎ এডিপির আকার চূড়ান্ত করা হয়েছে 2,30,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে কম। 2,20,00,000-2,30,000 টাকার এডিপি করেও আপনি অর্থনীতিতে অবদান রাখতে পারেন যদি প্রকল্পগুলো সেখানে ভালো থাকে। যাচাই বাছাই করে যেগুলো অপচয়মূলক প্রকল্প সেগুলি বাদ দেওয়া যায় এবং সেই টাকাটা অন্য জায়গায় যেগুলো ভালো প্রকল্প, মোটামুটি অন্যান্য কর্মসূচির তুলনায় যেগুলি পারফরমেন্স তুলনামূলকভাবে ভালো, তো এগুলোর ব্যবস্থাপনার উন্নতি অবশ্যই করতে হবে। তো ওই সব জায়গায় আপনার ব্যয় বৃদ্ধি করা। ভর্তুকি এবং প্রণোদনা খাতে সম্ভাব্য বরাদ্দ 1,16,000 কোটি টাকা। অভ্যন্তরীণ আয়েই নির্ভর করতে চায় সরকার। রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হচ্ছে 5.5 লাখ কোটি টাকার বেশি। প্রশ্ন হচ্ছে প্রচলিত ব্যবস্থায় কিভাবে আয় বৃদ্ধি করা সম্ভব? যেই টাকাটা করদাতা দিয়েছে কিন্তু রাজস্ব কোষাগারে জমা হয়নি, ওইটা যদি আপনি আদায় করতে পারেন তাহলে তো যারা ওই টাকাটা পেত, যেহেতু কর্মকর্তারাই, তাদের আয়টা কমবে, কিন্তু সার্বিকভাবে সাধারণ মানুষের উপর বোঝাটা বাড়বে না। বাজেটে সরকারি কর্মচারীদের জন্য আসছে মহার্ঘ ভাতার ঘোষণা। আগামী বাজেটের মূল দর্শন সমতাভিত্তিক কল্যাণমুখী রাষ্ট্র। বিনিয়োগের অবস্থা খুবই দুর্বল এবং এইটা থেকে বেরোনো কঠিন হবে যদি অনিশ্চয়তা না কাটে। একটা বৈশ্বিক অনিশ্চয়তা আছে, আর আমাদের আভ্যন্তরীণ রাজনৈতিক এবং পলিসির অনিশ্চয়তা আছে। সোমবার বিকাল 4টায় 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর হিসেবে গেল অক্টোবর থেকে ডিসেম্বর এই 3 মাসে দেশে বেকারের সংখ্যা বেড়েছে 27 লাখ। উচ্চ মূল্যস্ফীতি এবং কর্মসংস্থানের অভাবই এই জন্য দায়ী। স্বস্তি ফিরিয়ে আনাই হবে আগামী বাজেটের মূল চ্যালেঞ্জ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। এগিয়ে আসছে ঈদুল আজহা। নাটোর, জামালপুর, নওগাঁ সহ বিভিন্ন জেলায় বিশাল দেহি গরু নিয়ে ক্রেতার অপেক্ষা রয়েছেন খামারিরা। সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে এসব গরু মোটা তাজা করা হয়েছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তারা। এদিকে হাটে না তুলে অনলাইনে গরু বিক্রিতে আগ্রহী জামালপুরের অনেক খামারি। আকারে বিশাল দেহি, চলনে রাজকীয় হাল, আদর করে তাই মালিক নাম দিয়েছেন বাদশা। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরুটি মোটা তাজা করেছেন নাটোরের দিয়ার কাজীপুর গ্রামের মজিদ ও নার্গিস দম্পতি। 25 মণ ওজনের পশুটিকে এবার কোরবানির হাটে তুলতে চান তারা। দাম হাঁকছেন 12 লাখ টাকা। গরুর সাথে একটি ছাগলও বিনামূল্যে দেয়া হবে ক্রেতাকে।
আমি এই গরুটা 4 বছর আগে ক্রয় করি 1,24,000 টাকা দিয়ে। অনেক কষ্টে লালন পালন করতেছি। গরুটা দেখতে খুব সুন্দর, বিধায় নাম রাখছি বাদশাহ। খুবই পরিশ্রম হয়, আমাদের খুবই কষ্ট হয়, তারপরেও মনে রাখতে আমি এই কোরবানি নিতে ছাড়তে আমার খুবই কষ্ট হচ্ছে। জেলার বড় আকারের গরু বা চোখে পড়ার মতো যেসব গরু, এগুলি বিক্রির জন্য আমাদের প্রত্যেকটা উপজেলায় অনলাইন প্ল্যাটফর্ম আছে এবং এই অনলাইনেও কিন্তু বেচা বিক্রি হয়ে থাকে। নওগাঁর তেলাবুদ্রি গ্রামে নজর কাটছে 36 মণ ওজনের বিশাল এই গরুটি। দেখতে যেমন স্বাস্থ্যবান, চালচলনেও আছে রাজকীয়তা। ফ্রিজিয়ান জাতের বিশাল আকৃতির এই ষাঁড় পালন করেছেন জাহিদুল ইসলাম। গরুটা দেখতে একবার হাতির মতো, গরুটা মস্ত লয়, এটা হাতি বরাবর, ছোট হাতির মতো গরুটা। তার মতন যত্ন করে, খুবই আদর যত্ন করে, খিলায় পড়ায় সবই করে। হাটে না তুলে অনলাইনে গরু বিক্রিতে আগ্রহী জামালপুরের অনেক খামারি। ভালো সাড়াও মিলছে, ওজনে পশু ক্রয়ের সুযোগ রয়েছে। আমরা এই প্রথম বক্সিগঞ্জ লাইফ ওয়েটে গরু বিক্রির প্রচেষ্টা শুরু করেছি। 460 টাকা দরে আপনারা আমাদের এখান থেকে গরু নিতে পারবেন। এই খামারের গরুগুলা মূলত কাঁচা ঘাস, খড়, নো স্টেরয়েড, নো অ্যান্টিবায়োটিক বা কোনো ক্ষতিকারক, যে মানবদেহের যে ক্ষতিকারক কোনো অ্যান্টিবায়োটিক ছাড়াই এই গরুগুলো লালিত পালিত হচ্ছে। মানুষজন আসতেছে, দেখতেছে, খালি এই যে সবাই আসতেছে, দেখতেছে, দেখশন করে গেতেছে। পাকিস্তানি জাতের লালচে রঙের এই রাজকীয় ছাগলটির নাম মাতব্বর। নামের সঙ্গেই যার স্বভাবের মিল। জামালপুরের ইসলামপুরের খামারি জাকির 1,20,000 টাকায় বিক্রি করতে চান পশুটি। ছাগলের জাত হলো পাকিস্তানি হারিয়ানা। আমি 2 বছর থেকে তাকে লালন পালন করি একটা সন্তানের মতো আর কি। আমি এই ছাগলটাকে আমার ভাইয়ের মতো বড় করেছি, তো এবারই দেখে বেচে দেব আমরা। এবার জামালপুরে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 1 লাখের বেশি পশু। সেখানে জেলার চাহিদা 55,000। জারিন অর্নি, যমুনা নিউজ। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি? এটা বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট, খেয়ে বুঝে নাও। দর্শক, আজ থেকে ঈদযাত্রার বিশেষ ট্রেন চলাচল শুরু। ট্রেনে ঈদযাত্রার খবর জানাবো কমলাপুর রেল স্টেশন থেকে আমার সহকর্মী হাসিবুল করিম বিজয় আমার সঙ্গে যোগ দিয়েছেন। বিজয়, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, একটু জানাবেন স্টেশনে যাত্রীদের ভিড় আপনি কেমন দেখছেন, এবং নিশ্চয়ই 2-1 জন যাত্রীর সঙ্গে আপনি কথা বলেছেন, তারা কোনো ভোগান্তির কথা আপনাকে জানিয়েছে কিনা, একটু জানাবেন আমাদের। এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ভোগান্তির খবর আমরা এখনো পাইনি, যেহেতু ঈদের আরও 7 দিন বাকি আছে এবং আজকে থেকে ঈদযাত্রা শুরু বলে আমরা ধরতে পারি। তো এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ভোগান্তি আমরা পাইনি, এবং ট্রেনের যদি শিডিউলের কথা বলতে চাই, এখন পর্যন্ত কোনো ধরনের কোনো শিডিউল বিপর্যয় হয়নি। আমি যদি বলতে চাই, সকাল 6টা থেকে আজকে আন্তনগর ট্রেনগুলি চালু হয়েছে, এবং সকাল 6টায় কিন্তু ঢাকা থেকে রাজশাহীগামী যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছে, এবং পরবর্তী যে ট্রেনটি রয়েছে সেটি হলো কর্ণফুলী কমিউটার। সেটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে 8:45 মিনিটে ছাড়বে, এবং এর পরবর্তী যে ট্রেন রয়েছে সেটি রংপুরের এক্সপ্রেস, রংপুরের উদ্দেশ্যে 9:10 মিনিটে ছেড়ে যাবে। তো সব কিছু মিলিয়ে যেমনটি দেখতে পাচ্ছি যে যারা আসলে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কমলাপুর রেল স্টেশনে আসছে, তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যেই আসলে আসতে পারছে, এবং বেশিরভাগ মানুষজনই কিন্তু অনলাইনের মাধ্যমে টিকিট কেটেছে। এই জন্য কিন্তু আসলে এখানে তেমন কোনো ভিড়, টিকিট কাটা নিয়ে কোনো ধরনের কোনো ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি না। এবং এছাড়াও যদি বলতে চাই, যারা আসলে টিকিট ছাড়া এসেছে তাদেরকে কিন্তু স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থাও এখানে করা হয়েছে। এবং সব কিছু মিলিয়ে যদি বলতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতিও বেশ জোরদার করা হয়েছে এই কমলাপুর রেল স্টেশন ঘিরে, এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের কোনো ভোগান্তি, এবং যাত্রীদের সাথেও আমাদের কথা হয়েছে, যাত্রীরাও কোনো ধরনের কোনো এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে দেয়নি। জি, ধন্যবাদ বিজয় আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আজ রাতে মাঠে নামছে পিএসজি ও ইন্টার মিলান। 15 বছর পর শিরোপা জয়ের হাতছানি ইন্টার মিলানের। অপরদিকে প্রথমবার ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায় পিএসজি। 2 দলের 5 দেখায় 3 বার জয় পেয়েছে ফরাসি জায়ান্টরা। আলিয়াঞ্জ এরেনায় বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত 1টায়।
ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, মিউনিখের আলিয়াঞ্জ এরেনায় আরেকটা জমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবল প্রেমীরা। রাতে সেই লড়াইয়ে পিএসজির মুখোমুখি হবে ইন্টার মিলান। একদিকে প্রথমবার শিরোপা জয়ের লক্ষ্য পিএসজির, তো আরেকদিকে 15 বছরের আক্ষেপ ঘোচাতে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিতে চোখ ইন্টার মিলানের। সবশেষ 2019-20 মৌসুমে ফাইনাল খেলেছে পিএসজি। সেবার বায়ার্ন মিউনিখের কাছে 1-0 গোলে হেরে রানার্স আপ হয় দলটা। তবে এবার দুর্দান্ত ছন্দে থাকা লুইস এনরিকের দল নতুন করে সম্ভাবনা জাগিয়েছে ইতিহাস লেখার। চলতি মৌসুমে ঘরোয়া লিগে ট্রেবল জিতেছে ফরাসি জায়ান্টরা। চোট কাটিয়ে পূর্ণ ফিট ওসমান ডেম্বেলে, আশরাফ হাকিমি, মার্কুইনোস নুনেজদের নিয়ে শক্তিশালী রক্ষণভাগের পাশাপাশি মিডফিল্ডে জোয়াও নেভেস, ভিভিনহা ও ফ্যাবিয়ান রুইজেই আস্থা রাখছেন কোচ। সত্যি বলতে আমরা ইতিহাস গড়তে চাই এবং পিএসজির হয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি এখানে থাকতে পেরে। আমরা আমাদের সর্বোচ্চটা দিব যাতে আমাদের সমর্থকদের জয় উপহার দিতে পারি। অপরদিকে পিছিয়ে নেই এর আগে 3 বার ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট জেতা ইন্টার মিলানো। যদিও এই মৌসুমে কোনো ট্রফি জেতেনি নেরোজ্জিরা, তবে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার মতো দলকে হারিয়েই ফাইনালে এসেছে ইনজাগি শিষ্যরা। ফাইনালের আগে চোট কাটিয়ে ফিরেছেন লাউতারো মার্টিনেজ ও বেঞ্জামিন পাভার্ড বিসেকরা। যদিও ফুল রিদমে মাঠের লড়াইয়ে কতটা পাওয়া যাবে তাদের, সে নিয়ে আছে শঙ্কা। তবে ডামফ্রিজ, থুরাম, সোমাররা প্রস্তুত সেরাটা দিতে। এবারই প্রথম কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে পিএসজি ও ইন্টার মিলান। এর আগে দুই দলের দেখা হয়েছে মোটে 5 বার, সেটাও প্রীতি ম্যাচে, যেখানে 3টিতে পিএসজি ও 1টিতে জয় পেয়েছিল ইন্টার। তবে মিউনিখে আগের 4টি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দেখা মিলেছিল নতুন চ্যাম্পিয়নের। আরেকদিকে ট্রেবল জয়ী দলের বিপক্ষে আগের 3টি ফাইনালে হেরেছে ইন্টার। সব মিলিয়ে কাগজে কলমে কিছুটা এগিয়ে থাকছে পিএসজি। ইন্টারের চতুর্থ নাকি পিএসজির প্রথম, এবার অপেক্ষা লড়াইয়ের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। সৌদি আরবে হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে শেষ জুমার নামাজ আদায় করেছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখো মুসল্লি। শুক্রবার জুমার নামাজ শেষে মহান আল্লাহর সান্নিধ্য কামনা করেন তারা। মুসলিম বিশ্বের শান্তি কামনায় দোয়া করা হয় মসজিদুল হারামে। হাজিদের সুবিধার্থে নানা ধরনের যানবাহনের ব্যবস্থা করেছে সৌদি সরকার। হজের অংশ হিসেবে 12 জিলহজ পর্যন্ত মিনা, আরাফাত ও মুজদালিফায় অবস্থান করবেন তারা। এবছর হজ নির্বিঘ্ন করতে বাড়তি সতর্কতা নিয়েছে সৌদি সরকার। বাংলাদেশ থেকে এবছর হজ করতে সৌদি গেছেন 1 লাখের বেশি হজযাত্রী। চিঠি পাঠিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিল এক ব্যক্তি, জানিয়ে যুক্তরাষ্ট্রে চলছে তোলপাড়। হাতে লেখা সেই পত্রে বলা হয় কোনো এক ভরা মজলিসে মাথায় গুলি করে খুন করা হবে ট্রাম্পকে। হুমকি দেওয়ার একদিনের মধ্যেই নিরাপত্তা বাহিনীর হাতে আটক হন মেক্সিকান সেই নাগরিক, যিনি অবৈধভাবে প্রবেশ করেন যুক্তরাষ্ট্রে। মার্কিন প্রেসিডেন্টের আচরণে অতিষ্ঠ দেশটিতে বসবাসরত মেক্সিকানরা, আর তাই হত্যা করা হবে তাকে। হাতে লেখা চিঠিতে ডোনাল্ড ট্রাম্পকে হুমকি দিয়ে আলোচনায় এই অবৈধ অভিবাসী। গত 21 মে যুক্তরাষ্ট্রের অভিবাসন বিষয়ক বিভাগ আইসিই সহ একাধিক নিরাপত্তা সংস্থার কাছে পাঠানো হয় এই উড়ো চিঠি। প্রেরকের স্পষ্ট বার্তা, যে কোনো সমাবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মাথায় গুলি করে হত্যা করবেন তিনি। মুহূর্তেই হুমকিদাতার সন্ধানে দেশজুড়ে শুরু হয় অভিযান। একদিনেই আটক হন চিঠি পাঠানো ওই ব্যক্তি। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি এরই মধ্যে প্রকাশ করেছে তার পরিচয়। পত্রপ্রেরক 54 বছর বয়সী মেক্সিকান নাগরিক রেইমন মোরালেস রেইস। 1999 থেকে 2005 সালের মধ্যে অন্তত 9 বার অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন তিনি। আইন ভঙ্গ, ব্যক্তিগত সম্পদের ক্ষতি ও পারিবারিক কলহের অভিযোগে বিভিন্ন সময় খেটেছেন জেল। উড়োচিঠির চাঞ্চল্যকর ঘটনা সামাজিক মাধ্যম এক্সে প্রকাশ করেছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী ক্রিস্টি নোয়েম। দ্রুততম সময়ে অপরাধীকে আটক করায় নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদও জানান তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দেয়া অবৈধ এলিয়েন অভিবাসী এখন কারাগারে। প্রেসিডেন্টকে বারবার হত্যা চেষ্টার বিষয়টি রাজনীতিক এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের গুরুত্বের সাথে নেয়ার আহ্বান জানাচ্ছি। প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিতে আমি সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব।
গেল বছর পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে গুলি চালানো হয়েছিল ট্রাম্পকে লক্ষ্য করে। নিশানা ব্যর্থ হয়ে ডান কান ছিদ্র করে বুলেট বেরিয়ে যাওয়ায় অল্পের জন্য প্রাণ রক্ষা পায় তার। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। আর এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।